সঠিক ডেভেলপার নির্বাচন করা একটু কঠিন বিষয়। আমি আমার অভিজ্ঞতা দেখেছি অনেক ল্যান্ডলর্ড তাদের জমি সাইনিং এর পরে এসছেন যে ভাই জমি তো দিলাম কিন্তু ডেভেলপার তো কাজ শুরু করতেছে না, আবার কেউ বলছে কাজ অর্ধেক করে ক্যান্সেল করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কমিটমেন্ট করেছিলেন এরকম হবে এরকম হচ্ছে না, কি করবেন? তার প্রেক্ষিতে আমার যেটা মনে হয় যে আসলে ওনারা যদি জমিটা ডেভেলপারকে দেওয়ার আগে বিষয়গুলো চিন্তা করতেন তাহলে হয়তো আজকের পরিস্থিতিটা ফেস করতে হতো না। তো সেই বিবেচনায় আমি আমার অভিজ্ঞতা থেকে একটা জমি ডেভেলপারকে দেওয়ার আগে কোন কোন বিষয়গুলো বিবেচনায় নেওয়া দরকার তা নিয়ে আমি একটা প্রেজেন্টেশন আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথমে যেটা বলতে চাচ্ছি যে প্রতিষ্ঠানের কর্ণধার যে মূল মালিক ওনার সম্পর্কে একটা ধারণা থাকা জরুরি বলে আমি মনে করি। কারণ সাধারণত এই প্রাইভেট কোম্পানিতে প্রতিষ্ঠানের মূল মালিক ওনার ইচ্ছা পুরোপুরি ডিপেন্ড করে যে বিল্ডিং কখন শেষ হবে, কখন কিভাবে শেষ হবে সেটা। তো এটা কারণ হচ্ছে যে আপনার আমরা যেটা দেখেছি আমরা আমাদের কোম্পানির ক্ষেত্রে যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার বড় আমাদের বিচার কাজ থামিয়ে রাখেন। অনেক কোম্পানি আছে যে আপনার এখন জিনিসপত্রের দাম বেড়ে গেছে আমরা একটু আসতে যাই, আমরা এখন অন্য ব্যবসা নিয়ে একটু মনোনিবেশ করি, এটা আমরা পরে করবো। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা আমরা বিচারের যে ইচ্ছা সেটি আমরা বাস্তবায়ন করি এবং আমি মনে করি যে কোম্পানির মূল মালিক যে ওনার যেটা ইচ্ছা সেটাই বাস্তবায়ন হয়ে থাকে। সেই ক্ষেত্রে কোম্পানির যে মূল মালিক তার ব্যবসায়িক নৈতিকতা এবং তার পাশাপাশি সামাজিক ইমেজ এটা সম্পর্কে ধারণা নিতে পারলে নিয়ে কিন্তু ডেভেলপারকে বুঝতে হয়, তাহলে সেটা সঠিক হবে। দ্বিতীয় পয়েন্ট আমি কিন্তু মনে করি যে প্রতিষ্ঠানের মূল মালিকের শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ার বা স্থপতি হন তাহলে একটা ভালো জিনিস তৈরি করতে পারবে। বিশেষ করে আপনার যেহেতু কনস্ট্রাকশন নিয়ে কথা বলছি, আমার বিচার যেটা বলে যে আমি যে ব্যবসাটা বুঝি না আমি সেটা করতে চাই না। তাই একজন স্থপতি বা একজন ইঞ্জিনিয়ার পক্ষে একটা ভালো জিনিস ভালো বিল্ডিং তৈরি করা সম্ভব বলে মনে করি। কাজে আপনি যে প্রতিষ্ঠানকে আপনার জায়গাটা ডেভেলপমেন্টের জন্য দিবেন তিনি যদি টেকনিক্যাল পার্সন হন তাহলে ওনার পক্ষে একটা ভালো বিল্ডিং তৈরি করে হ্যান্ডওভার করা সম্ভব। 3 নম্বর পয়েন্ট আমরা যেটা মনে করি ডেভেলপার নির্বাচনের পূর্বে তাদের পূর্বের ট্র্যাক রেকর্ডগুলো ভালো করে বুঝতে হবে। যেমন তারা যে বিল্ডিংগুলো করেছেন সেটা কি কোয়েফিসিয়েন্ট কি ছিল, সেটা কতটুকু মেইনটেইন করতে পেরেছেন পারেননি সেটা বলতে পারবে তাদের ওই সমস্ত প্রজেক্টে যারা ল্যান্ডওনার বা ফ্ল্যাট আছে তাদের কাছ থেকে ডেভেলপার সম্পর্কে একটু ভালো করে খোঁজ নিয়ে তারপরে সিদ্ধান্ত নিই, তাহলে আমার মনে হয় একটা সঠিক সিদ্ধান্ত হবে। এটা যেটা আমি বলতে চাচ্ছি যে আপনার জমির সাইজ ও লোকেশন বিবেচনা তার যথাযথ মূল্যবান সম্পর্কে একটা ধারণা। এখন ধরেন ধানমন্ডিতে আপনার একটা জায়গা 5 কাঠা, এটার বাজার যেটা হবে ধরেন 5 কাঠা 5 ফিট করে 25 ফিট। এখন আপনার কি ডেভেলপার যে এখন বর্তমানে যে পার আসবে তাতে 50% বা 60% নিবে যে রিটার্ন আপনি পাবেন সেটা আপনার বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা এটা আপনি একটু মিলিয়ে দেখে তারপর সিদ্ধান্ত যদি নেন তাহলে সেটা আপনার জন্য যথেষ্ট হবে বলে আমরা মনে করি। দ্বিতীয়ত জমির সাইজ ও লোকেশন অনুযায়ী প্রকল্পের মান এবং স্ট্যান্ডার্ড তথা কাজের সাইজ পার্কিং সুবিধা অন্যান্য কমন সুবিধা সম্পর্কে ধারণা নিয়ে উপযুক্ত ডেভেলপমেন্ট করতে হবে। এখন এটা যেটা হচ্ছে যে আপনি ধরেন গুলশান একটা বাসার প্লট আপনি সেটা ডেভেলপ করবেন, সেখানে যে স্ট্যান্ডার্ডে ফ্ল্যাট করতে লাগবে সেই স্ট্যান্ডার্ডে ফ্ল্যাট করার জন্য যে ডেভেলপার উপযুক্ত সেই ডেভেলপার খোঁজাতে আমরা মনে করি যে যথেষ্ট হবে। তাহলে যে কোনো ডেভেলপার গুলশানের মধ্যে একটা জায়গা ওটাকে হাতে নষ্টই করে ফেলবে কোনটা হতে পারে সেটা ভালো একটা মানসম্পন্ন ডেভেলপার খোঁজাতে প্রপোজ টাইমলাইন টার্গেট হল অবস্ট্রাকশন। এখানে যেটা বলছে যে জমির সাইজ ও ভবনের উচ্চতা অনুযায়ী প্রয়োজনীয় রূপিক সময়কাল সম্পর্কে ধারণা নিয়ে ডেভেলপার সাথে কথা বলা
যাতে অযৌক্তিকভাবে অতিরিক্ত সময় দিয়ে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন না হন। একটা 10 তলা বিল্ডিং সাধারণত কনস্ট্রাকশনের যে সময়টা লাগতে পারে ধরেন 30 মাস যদি বেসমেন্ট বাইন্ডিং না লাগে। তো এখন সেটি যৌক্তিক সময় পাওয়া উচিত। এখন অনেককে আমি দেখেছি যে এটার জন্য 4 বছর 5 বছর সময় এবং এগুলো করে ফেলার পর্যন্ত তাতে করে দেখা যাবে যে আপনি সাইন করলেন কিন্তু ঠিকই যেটা পেলেন না বিল্ডিং বেরিয়ে পাওয়ার পরে আপনার যে টাইম ভ্যালুটা নষ্ট হলো। তো সেই যেটা ধারণাটা নিয়ে কথা বললে হ্যাঁ আপনি শুরুতে নেগোশিয়েট করে যে আপনি আমাকে এই সময়ের মধ্যে এটা দিতে হবে, এটা তো অনেক সময় লাগার কথা না। তো সেইভাবে একটু ধারণা নিয়ে আপনি নেগোশিয়েট করে টাইম লাইনটা ঠিক করে আমরা ভালো। আচ্ছা, আর একটু নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট শেষ সম্পূর্ণ করে ফ্ল্যাট হস্তান্তর করতে হলে অতিরিক্ত সময়ের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ বিষয়ে নিশ্চিত করা। আমি অনেক দেখেছি যে আমার রিলেটিভদের মতো ওনারা ল্যান্ডলর্ডকে ডেভেলপমেন্টে জমি দিয়েছেন কিন্তু কোনো কম্পেনসেশন প্রসেস ছিল না। তো দেখা গেল যে আপনার জমি নিল আপনার তাকে দেওয়ার কথা 4 বছরে, সেখানে 7-8 বছর হয়ে গেছে কিন্তু বিল্ডিং কাজই শুরু করেনি। এখন সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারতেছে যে কোনো কম্পেনসেশন ক্লজ না থাকার কারণে সেটা উনি করতে পারতেছেন না। আমি এটা ওনাকে জিজ্ঞেস করলাম আপনি এটা দিলেন কিন্তু এটা আপনি একটু ভালো করে উকিলকে দেখেন না, বলেন ব্যারিস্টার লিখে দিচ্ছে। তো ব্যারিস্টার দেখে দিল তাহলে কি দেখেন, বলবো যে এটা কার ব্যারিস্টার, বলবেন ডেভেলপমেন্ট ব্যারিস্টার, আমরা তাহলে বলছি আপনার ব্যারিস্টার তো আপনি হারাবে করছেন। তো এটা উপযুক্ত একটা ক্ষতিপূরণ যেটা মনে করি আপনার ফ্ল্যাট গুলো বা স্পেস গুলো যদি টাইমলি হতো তাহলে আপনার ভাড়া দিতেন, এই ভাড়াটার একটা সম পরিমাণ ক্ষতিপূরণ অবশ্যই থাকা উচিত বা তার থেকে বেশি থাকা উচিত, তাহলে ডেভেলপারের একটা চাপ থাকবে উনি সেগুলো উনি নিয়ে করবেন। আচ্ছা, ডিজাইন বিষয়টা ভবনের অভ্যন্তরীণ ডিজাইন বিশেষ করে স্পেসটা ওটা যথেষ্ট ব্যবহার এবং কক্ষ বিন্যাস এবং আলো বাতাস এই জিনিসটাকে একটু গুরুত্ব দেওয়া আর কি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ল্যান্ডলর্ডরা ডেভেলপারের সঙ্গে এগ্রিমেন্ট করে ফেলে কোনো ডিজাইন ঠিক না করে একটা 50-50 একটা ইস্যু দিল, সাইনিং দিল আর ইকুয়াল মেরিটস বলেছে দিল। এখন দেখা গেল পরবর্তীতে এসে এই ডিজাইন নিয়ে বড় ধরনের ইয়ে হবে, ঢাকা থেকে হবে পছন্দ হচ্ছে না বা একটা কষ্টপূর্ণ হয়ে গেছে। তো সেই জন্য আপনার ডিজাইনটা আপনি যদি নেগোসিয়েশন করবেই ডিজাইনটা নিয়ে ডেভেলপারের সঙ্গে কথা বলে এটাকে ফাইনাল করে ফেলেন, সময়ও কমে যাবে আর আপনার যেটা চাওয়ার সেটা এর মধ্যে আপনি নিয়ে যেতে পারবেন অথবা আপনার অনুকূলে সেটা তৈরি করে দ্বিতীয়ত সাইনিং মানি। এখন দেখা যায় যে সমস্ত ল্যান্ডলর্ডরাই বেশি সাইনিং মানি নিয়ে কথা বলে, যেটা আমি মনে করি যে সাইনিং মানি ঠিক আছে আসবেই, তার আগে মানে বিল্ডিং কি হবে সেটা নিয়ে কথা বলা। আপনি বিল্ডিংটা দিবেন কিভাবে দিবেন, কি ধরনের কি স্ট্যান্ডার্ডের বিল্ডিং দিবেন সেটা নিয়ে আগে কথা বলে তার বিশেষ করে স্ট্রাকচারালি যে মানব ব্যবহৃত হবে সেটা গুণগত মান, সেটা ব্র্যান্ড বা সেটা অনুপাত এগুলো নিয়ে কথা বলে ওটা ব্র্যান্ডটা ঠিক করে তারপরে সাইনিং মানি নিয়ে কথা বলে। তো কাজে এই জিনিসটা অনেকে সাইনিং মানি নিয়ে তাকে আমার এখানে একজন দুজন ল্যান্ডলর্ড এসেছেন করে ছোট জায়গা সরকার, ওনারা এসে সাইনিং মানি নিয়ে কথা বলতেছেন, আমরা একটা দিলাম ওনারা কিন্তু ডাবল সাইনিং মানি লাগবে। তো আমি বলছিলাম যে ঠিক আছে সেটা একটা হলো তার বিল্ডিং কি চান, বিল্ডিংটা কি হবে ওটা তো হবে, এটা আপনি দিবেন, কিন্তু তারপরেও এটা সব ডেভেলপমেন্ট একটা হবে আর সেই বিল্ডিংটা নিয়ে আগে কথা বলে তারপরে বলে সাইনিং মানি নিয়ে কথা বলে সেটা ফাইনাল করতে হবে। তিন নম্বর হলো রাজনীতি থেকে নকশা অনুমোদনের সম্ভাব্য সমস্যা সম্পর্কে ধারণা, নকশা অনুমোদন পুরাতন ভবন না পাওয়া এবং পুরাতন বাড়ির কাজগুলো পাওয়া পেরেছে। হ্যাঁ, রাজনীতি থেকে প্ল্যান অ্যাপ্রুভালের একটা ধারণা আপনার নিয়ে যেতে পারলে ভালো হয়। দেখা গেল যে একটা সাইন করে ফেলে রাখছে 1 বছর, ডেভেলপাররা যেটা করে যে সাইন করে একটা সাইনবোর্ড দিয়ে সে বিক্রি করে তার টাকা ইনভেস্ট করে সে পরে দেখা যাচ্ছে যে আর ওইদিকে খেয়াল করে না। আর বিল্ডিং ভাঙার ব্যাপারেও আপনাকে একটু থাকতে হবে, প্ল্যান পাশে আগে বিল্ডিংটা না ভাঙা। অনেক মানুষের সাথে থাকতে পারে প্ল্যান বিল্ডিং আগে ভেঙে ফেলে কোনো ধরনের প্রজেক্ট হলো না বা কোনো জটিলতা দেখা দিল তখন একটা বাজে অবস্থা তৈরি হবে। তো সেই জন্য বিল্ডিংটা পরে ভাঙা আর ভাঙার ক্ষেত্রেও আপনার একটা ন্যায্য দাম যাতে আপনি পান পুরো বিল্ডিংয়ের যে সেলগুলো এটা ল্যান্ডলর্ডের মধ্যে থাকে
সেটাও একটু যদি ন্যায্য দাম পাওয়া যায় এই বিষয়টা একটু নিশ্চিত হয়ে যাবে। আচ্ছা, এই দুটো পয়েন্ট আগে এসছে, আমরা বলছি কোম্পানির ব্র্যান্ড ভ্যালু, এটাও একটা মেজর বিষয় থাকে। আপনি যদি একটা ভালো কোম্পানিকে বাইরেটাকে প্রেফারেন্স দেন, তাহলে এটা ভাড়া দিতে গেলেও আপনি একটু ভালো ভাড়া পাবেন, এবং বিক্রি করলেও দেখা যাবে যে আপনি সাধারণ ডেভেলপার থেকে একটু ভালো মানের ডেভেলপারকে দিতে তার প্রাইভেট তার নেট থেকে 2000 টাকা বেশি পাওয়া যায় বিক্রি ক্ষেত্রে, ভাড়া দিলেও খুব ভাড়াও বেশি পাওয়া যায়। সেই জন্য একটা ডেভেলপারের ব্র্যান্ড ভ্যালু যেটা নন ডেভেলপার তাকে গুরুত্ব দেওয়াটা উচিত বলে মনে হয়। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ডেভেলপার আর্থিক সক্ষমতা ভালো করে যাচাই করে ভালো। অনেকে আমরা দেখি যে ডেভেলপার নিলেন কোন রকম সাইনিং মানি দিয়ে একটা প্রজেক্ট শুরু করলেন, কিছু কাজ হওয়ার পরে বিক্রি হচ্ছে না, কাজ পড়ে আছে। এখন বিক্রির সঙ্গে যদি আপনার এই অগ্রগতি ডিপেন্ড করে সেরকম ডেভেলপারকে আপনি তাহলে প্রজেক্ট চলে যাবে, আপনাকে 3 বছর আর ডেভেলপারের কোনো ফাইন্যান্সিয়াল লাইবিলিটি আছে কিনা, রিখাতে আছে, এগুলো যদি যাচাই করে দেওয়া যদি প্রজেক্ট আপনি যদি আপনি মনে পারেন তাহলে খুব ভালো হয়। এটা সাউন্ড ফাইন্যান্সিয়ালি সাউন্ড ডেভেলপার চুজ করতে হবে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয়টা যে মানে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রজেক্টের এগেইনস্টে অনেক ডেভেলপারের লোন নিয়ে থাকেন, এবং সেক্ষেত্রে যেটা হয় আগে একাধিক প্রজেক্টের যে প্রজেক্টের কাজ দেখেছি, উনি ওনার প্লট দিয়েছে, ডেভেলপার প্লট ব্যাংকে মর্টগেজ দিয়ে উনি লোন নিয়ে নিয়েছেন, প্লাস উনি বিক্রি করছেন বাইরে, বিক্রি করে উনি আর কাজ করছেন না, অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে। এখন তাতে কি হলো যে আপনার জমিও ঝুলে গেল ব্যাংকের কাছে, আর যারা কিনেছেন তারাও ঝুলে গেছে, ডেভেলপার টাকা নেবে না। তো এই জন্য আপনার কোনোভাবেই আপনার যে যখন পাওয়ার ফ্যাক্টরি আপনি ডেভেলপারকে দিবেন, সেক্ষেত্রে এই জিনিসটা না দেওয়া, যে কাস্টমার লোন নিতে পারবে ঠিক আছে, ডেভেলপার প্রজেক্ট লোন আপনার জমি মর্টগেজ থেকে যাতে না নেয় সেই বিষয়টা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এখানে ডেভেলপার আরেকটা জিনিস ইদারিং করে যে 50% জমির এগেইনস্টে লোন দেবো, আপনার যে 50% ডেভেলপার এগেইনস্টে দিবে না, কিন্তু ওনার যে 50% সেটা তো হইতে হলে বিল্ডিংটা রেডি হওয়ার পরে ওরা 50% দিয়ে বলতে পারবে। শুরুতে যদি আপনি এটাও যদি এগ্রি করেন, তাহলে দেখা যাবে অর্ধেক জমি 10 কাঠার মধ্যে 5 কাঠা মর্টগেজ হয়ে যাবে, 5 কাঠা ইনভেস্ট টাকা নেবে। এটা কোনোভাবেই এলাও না করা। আরেকটা আফটার সেলস, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে দেখা যায় যে অনেক ডেভেলপার এই প্রজেক্ট হ্যান্ড ওভারের পর আর তাদেরকে দায়িত্ব থাকে তো ওদেরকে খুঁজে পাওয়া যায় না। এটা আমি মনে করি যে বিশেষ করে ডেভেলপার যে ডেভেলপার তৈরি করেছে সেই ডেভেলপারের লোক দিয়ে যদি আপনি যদি রক্ষণাবেক্ষণ করাতে পারেন, বিশেষ করে ইলেকট্রিক্যাল প্লাম্বিং বিষয়টা খুবই জরুরি, তো সেটা সহজ হয়। তাহলে দেখা যায় বাইরের লোক এসে প্রবলেম সলভ করতে চেষ্টা করে, কিন্তু সেটা একটা প্রবলেম ক্রিয়েট করে যায়। সেই জন্য আফটার সেলসটা এখন কোন কোম্পানি কোন পলিসিতে করবে সে করবে ইস্যু, কিন্তু কোম্পানি যাতে করে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। কিছু বিষয় অনেক ডেভেলপার দেখা যায় প্রজেক্ট নিয়ে সে কাজটা আবার সাবকন্ট্রাক্টর কাউকে দিয়ে, তো সেক্ষেত্রে যেটা হয় যে কাজের গুণগত মান কোম্পানির মধ্যে একজন লোক জন্য দিয়ে দেয়, সাবকন্ট্রাক্টরের সঙ্গে সে তার মধ্যে করে একটা ডিল করে তাদের গুণগত মানকে নিশ্চিত করার বিপরীত হয়। আর কোম্পানির ফুল টাইম প্রফেশনাল টেকনিক্যাল পার্সন থাকা জরুরি, তাহলে একটা ভালো বিল্ডিং তৈরি করা কোম্পানির পক্ষে সম্ভব হয়। ডেভেলপার রাজু পরবর্তী নকশা নির্মাণ কাজ করে কিনা বা কোনো অনিয়ম করে কিনা তাও ভালো করে। এখানে অনেক ডেভেলপার কিন্তু যে আপনার বিল্ডিং অনুমোদন নিলে একরকম, ওটা কনস্ট্রাকশনের সময় একরকম করবে, স্পেস বাড়িয়ে দিল বা ফ্লোর বাড়িয়ে দিল। এক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ আপনি হয়তো পার্ট অংশে কিছু পেলেন,
ডেভেলপার তো তার অংশটা বিক্রি করে সে টাকা নিয়ে চলে যাবে, কিন্তু ঝামেলাটা কিন্তু আপনার ঘরে থেকে যাবে। রাজু আসবে, ভাঙতে বলবে, আপনাকে ম্যানেজ করতে হবে, এই ঝামেলাটা সারা জীবনই থেকে যাবে আপনার। কাজে এটাও যাতে ডেভেলপার না করে এই বিষয়ে আপনি আচ্ছা একটা জিনিস মিস করছি, সেটা হলো যে অনেক ডেভেলপার দেখা যায় যে যেটা আপনাকে স্পেস যেটা দিবে, স্পেসের ক্লিয়ারিটি ওরা বলবে যে দেখা যাচ্ছে যে আমি ধানমন্ডিতে একটা প্রবলেম কথা বলি, আমরা এক বিঘা জায়গাতে 1 লাখ স্কোয়ার ফিট আমাদের হিসেবে আসছে, কোনোভাবেই এটা বেশি আসছে না, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আরেকটা ডেভেলপার তারা 1,15,000 স্কোয়ার ফিট আপনার বলতেছে। তো এটা আসলে পরে আমি নিজেকে কথা বলে যেটা জানলাম যে ওরা মানে যেগুলো স্পেস ধরার কথা না, ওগুলো পানির থেকে কি ওভারের থেকে আলোচনা থেকে বিভিন্ন স্পেসগুলো ধরে ওঠে পাচ্ছে। এখন দেখা গেলো যে নিশ্চয়ই আপনাকে ইমপ্রেস করার জন্য আপনাকে বললো যে আপনার ফ্ল্যাটের সাইজ এত হবে, অন্য ডেভেলপার দেখা গেলো যে বললো যে না নিয়মের থেকে কম হবে। তো এটা আপনি ওই একটু বেশি পাওয়ার এটা আপনি হয়ে গেলেন, কিন্তু আসলে ফাইনালি কিন্তু ওই বেশি না। তো এই জন্য এটা আপনি স্পেসের হিসাবটা আপনি ভালো করে ডেভেলপ করতে বুঝে নেওয়া, আপনি যে বলতেছেন কিভাবে আসবে ওইটা ভালো করে আপনি বুঝে নিয়ে তারপরে সেটা করে নেওয়া। এই এই বিষয়গুলো যারা এই আপনাকে ডেভেলপারকে পছন্দ করে আপনার ডেভেলপমেন্টের জন্য দেন, তাহলে আমার মনে হয় যে সঠিক হবে এবং সেখানে প্রযুক্ত হওয়ার সম্ভাবনা। স্যার আমার প্রশ্ন ছিল যে আপনি যে এগুলো বলেছিলেন যে জমির মালিক যখন ডেভেলপারকে নিয়োগ দিবে তৃতীয় কোনো ব্যক্তিকে এর সাথে সে কন্ট্যাক্ট করে কিনা, তো এই যদি এটা হয় বা মানে এটা কি সম্পূর্ণ মালিকের উপর মানে যদি করে ফেলে ডেভেলপার কন্ট্রাক্ট তৃতীয় পক্ষের সাথে, তখন কি মালিক চাইলে আইনি ব্যবস্থা নিতে পারবে নাকি মানে এই জিনিসটা মালিকের উপর নির্ভর করে? না, এটা আসলে আইনি ব্যবস্থা নিতে পারে না সে, কারণ এটা তো তার এগ্রিমেন্টে সেরকম কোনো শর্ত থাকে না, কিন্তু সে সেটা করে কিনা, মানে ওই ডেভেলপার এই ধরনের প্র্যাকটিস করে কিনা এটা একটু খোঁজ দিতে পারলে ভালো হয়। হ্যাঁ, সাবমিটার দিলেও একবারে খারাপ হয়ে যাবে এমনটা না, কিন্তু সাধারণত ভালো হয় না আর কি। সেক্ষেত্রে ওই ডেভেলপার স্ট্যান্ডার্ড সে কাজ কিভাবে ইমপ্লিমেন্ট করে ওটা জেনে দিতে পারলে ভালো, না করতে পারলে যদি সাবকন্ট্রাক্ট না দেয় তাহলে ভালো কাজ করতে পারবে। আরেকটা ছিল যে আপনি যে বলেছিলেন যে অনেক সময় দেখা যায় যে যেটা আমরাও দেখি বাংলাদেশে জমি ডেভেলপারকে লিজ দেওয়ার পর অনেক ডেভেলপার কোম্পানি মানে কাজ শুরু না করে অনেকক্ষণ মানে জমিটাকে মানে অনেকদিন মানে টাইম পাস করে, তো এই ক্ষেত্রে তো আসলে তার যে লস না, কারণ একটা পর্যায়ে তো যেমন বিল্ডিং ম্যাটেরিয়াল যেগুলো আছে ওগুলো তো দাম বেড়ে যায়, যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর সিমেন্টের দাম বেড়ে গিয়েছে, রডের দাম বেড়ে গিয়েছে, তখন তো বিল্ডিং এর যে কস্ট সেটাও তো অনেক বেড়ে যাবে, তো সেটা কেন করে বা করার রিজন? আচ্ছা, সেটা করে সে ধরে হ্যাঁ জিনিসপত্রের দাম বাড়ে আবার ফ্ল্যাটের দামও বাড়ে, হ্যাঁ, তো ওইটাও সেক্ষেত্রে সে অ্যাডজাস্ট করে, সেটা হয়তো তার ব্যবসায়িক পরিস্থিতি, কিন্তু ডেভেলপার হিসাবে ডেভেলপমেন্ট করে, কিন্তু ল্যান্ডওনার তো তার হিসাবটা মিলাইতে হবে। হ্যাঁ, কারণ তার জমিটা যদি পড়ে থাকে তো তার তো 1 বছর আগে পেলে 1 বছর সে ভাড়া বা 1 বছর আগে সে এনজয় করতে পারতো, সেটা তো তার লস না। ডেভেলপার হয়তো তার ওই সে তো বিক্রি করে কিছু ফ্ল্যাট, সেই জন্য তো টাকা পেয়ে গেছে, তো সে টাকা হয়তো অন্য কোথাও আমার ব্যবসায় খাটায়, হ্যাঁ, আর তার সেল প্রাইস তো ন্যাচারালি বাড়ে, তো সেটা দিয়ে সেটা। আমার প্রশ্নটা ছিল যে আমরা তো জানি বাংলাদেশে ডেভেলপার কোম্পানি অনেক আছে, তো আমরা চুজ করার ক্ষেত্রে কোন কোন মানদণ্ডটা আসলে দেখবো, বা স্থানীয় পর্যায়ে অনেক এলাকাতে অনেক ভালোভাবে প্রমিনেন্ট ডেভেলপার যান না বা গেলে তাদের পোষাবে না, এরকম কিছু বিষয় থাকে, তো আমরা এটাকে কিভাবে আসলে খুঁজে বের করবো সেটা জানতে চাচ্ছি। না, আপনি মার্কেটে তো একটা ডেভেলপার কারা ভালো করে এটা একটা আপনার ধারণা আপনি এমনিতে হয়তো পেতে পারেন। তারপরে যেটা হলো যে ওই ডেভেলপার যে সমস্ত প্রজেক্ট এর মধ্যে হস্তান্তর করেছে সে সমস্ত হস্তান্তর প্রজেক্টের যারা জমির মালিক বা যারা কাস্টমার ফ্ল্যাট কিনেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে পারেন, কথা বলে যে হ্যাঁ আপনার সঙ্গে এই ডেভেলপার কি কমিটমেন্ট করেছিলেন, আপনি কি হ্যাপি, সেই কমিটমেন্ট অনুযায়ী তারা কি বিল্ডিং দিয়েছে নাকি দেয়নি, মানে ওটা আপনার ইচ্ছা মতো ডেভেলপারের কাছ থেকে নিয়ে না, আপনি আপনার ইচ্ছা মতো চেক করে দিলে ভালো হবে। ডেভেলপারকে বললেও সে হয়তো রেফারেন্স দিবে ওই ভালো একটাই দিতে পারে, সেটা না করে আপনি আপনার মতো
কথা বলে দিতে পারে কমপ্লিট প্রজেক্টের যারা লেভেল রয়েছে তাদের সঙ্গে। ঠিক আছে, ধন্যবাদ।